বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস আজ এক অভূতপূর্ব সন্ধিক্ষণে দাঁড়িয়ে। প্রতিটি দিন, প্রতিটি মুহূর্ত এখানে নতুন করে এক ইতিহাস রচনার অপেক্ষায় থাকে, যেখানে কৌশল, বিশ্বাস এবং উচ্চাকাঙ্ক্ষার জটিল সমীকরণ প্রতি পলে বদলে দিচ্ছে পরিস্থিতির মানচিত্র। এই মুহূর্তে রাজনৈতিক অঙ্গনে যে বিষয়টি আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে তা হলো ইসলামী আন্দোলন বাংলাদেশ, যা চরমোনাই পীরের দল হিসেবে পরিচিত এবং দেশের অন্যতম বৃহৎ ইসলামী রাজনৈতিক শক্তি জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন সম্ভাব্য 11 দলীয় জোটের মধ্যকার তীব্র টানাপোড়েন। এই টানাপোড়েন এখন এমন এক জটিল অবস্থায় পৌঁছেছে যে আগামীকালের পরিস্থিতি কি হবে তা নিশ্চিত করে বলা প্রায় অসম্ভব। ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে ইতিমধ্যেই একটি প্রচ্ছন্ন হুঁশিয়ারি দেওয়া হয়েছে। তাদের পক্ষ থেকে জানানো হয়েছে যে আগামী 12ই ফেব্রুয়ারির আগে তারা অনেক কিছু করতে পারে। রাজনৈতিক বিশ্লেষকরা এই বক্তব্যের গভীরে এক ধরনের কৌশলগত চাপ এবং আলটিমেটাম দেখতে পাচ্ছেন। তাদের মতে এর সোজা অর্থ হলো হয় চরমোনাই সমঝোতায় থাকবে অথবা সম্পূর্ণ ভিন্ন পথে হাঁটবে। এই ভিন্ন পথের অর্থ হতে পারে যদি প্রধান বিরোধী দল বিএনপির সঙ্গে কোনো ধরনের নতুন আলোচনা বা সমঝোতা চূড়ান্ত হয়, তবে জামায়াতের সঙ্গে বর্তমান সমঝোতা বাতিল হয়ে যেতে পারে, এমনকি তৃতীয় কোনো শক্তি কেন্দ্রেও ঝুঁকতে পারে তারা। কিন্তু এই গভীর অনিশ্চয়তার সময়ে জামায়াতে ইসলামী কি হাত গুটিয়ে বসে আছে? উত্তরটি অত্যন্ত পরিষ্কার, না। জামায়াতের নীতি নির্ধারণী ফোরাম থেকে শুরু করে লিয়াজো কমিটি এবং নির্বাচনী পরিচালনা কমিটি সবাই এই পুরো পরিস্থিতিকে অত্যন্ত গভীরভাবে বিবেচনা করেছে বলে জানা গেছে। তাদের মূল প্রশ্ন ছিল, চরমোনাই যদি শেষ পর্যন্ত জোটে না থাকে তাহলে কি হবে? এই প্রশ্নের উত্তর তারা আগেই প্রস্তুত করে রেখেছিল। যে দলটি এত দীর্ঘ ও কঠিন রাজনৈতিক জুলুম নির্যাতনের মধ্য দিয়ে গেছে, তাদের জন্য প্রতিটি সম্ভাব্য পরিস্থিতির জন্য নিজেদের তৈরি রাখাটাই স্বাভাবিক রাজনৈতিক কৌশল। তারা কখনোই আবেগের উপর ভরসা করে কৌশল প্রণয়ন করেনি। এখানে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজনৈতিক বাস্তবতা অনুধাবন করা প্রয়োজন। জামায়াতে ইসলামী কখনোই কোনো একক দল বা ব্যক্তির উপর নির্ভর করে রাজনীতি করেনি। গত প্রায় 16 বছর ধরে তারা এককভাবে লড়াই করেছে, টিকে থাকার সংগ্রাম চালিয়েছে। এই সময়ে বিএনপি তাদের পাশে ছিল না, বরং চূড়ান্ত উদাসীনতা দেখিয়েছে। জামায়াত নেতাদের জীবন দিতে হয়েছে, এমনকি যারা এক সময় বিএনপির সাথে একই মন্ত্রিসভা পরিচালনা করেছেন, তাদের ফাঁসি কার্যকর হওয়ার পরও বিএনপি ন্যূনতম একটি শব্দ পর্যন্ত উচ্চারণ করেনি। তাদের জন্য একটি ইন্নানিল্লাহ পর্যন্ত পড়েনি। এই কঠিন এবং বিশ্বাসঘাতক রাজনৈতিক বাস্তবতার মুখে জামায়াত একা চলতে শিখেছে। যে দল একা চলতে জানে সে দল কোনো দিনও অন্যের মুখাপেক্ষী হয়ে রাজনৈতিক ভাগ্য নির্ধারণের জন্য বসে থাকে না। তবে এই প্রশ্নও ওঠা স্বাভাবিক যে জামায়াতের কি কোনো সীমাবদ্ধতা নেই? অবশ্যই আছে। তাদের সাংগঠনিক দুর্বলতা নিয়ে যেমন প্রশ্ন তোলা যেতে পারে, তেমনি নেতৃত্বের মান নিয়েও আলোচনা চলতে পারে। এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো, চরমোনাই না থাকলে জোটের কাঠামো বা শক্তিতে কি প্রভাব পড়বে? এখানে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানা দরকার। চরমোনাইয়ের জন্য যে আসনগুলো বরাদ্দ রাখার পরিকল্পনা করা হয়েছিল, সেই প্রতিটি আসনে জামায়াতের জোটের অন্য কোনো প্রার্থীর বিকল্প রয়েছে। হ্যাঁ, সরাসরি জামায়াতের প্রার্থী হয়তো সব জায়গায় নেই, কিন্তু জোটের অন্য শরিক দলগুলোর প্রার্থী সেখানে প্রস্তুত। যদিও জামাত যদি নিজেরা এই জায়গাগুলোতে প্রার্থী দিত, তবে ফলাফল হয়তো আরও ভালো হতে পারত, কারণ জোটের কিছু প্রার্থীকে অনেক ক্ষেত্রেই দুর্বল মনে করা হচ্ছে। কিন্তু তারপরেও বিকল্প ব্যবস্থা তৈরি আছে। আরেকটি অনিবার্য প্রশ্ন হলো, মামুনুল হকের দল খেলাফত মজলিসের একটি অংশ এবং আহমদ আব্দুল কাদের বাচ্চুর দল এনসিপি বা ন্যাশনাল পিপলস পার্টি কি জামায়াত জোট ছেড়ে চরমোনাইয়ের সঙ্গে যাবে? বিশ্বস্ত সূত্র জানাচ্ছে এই সম্ভাবনা নেই বললেই চলে। কারণটি অত্যন্ত সহজ এবং বাস্তববাদী। তারা চরমোনাইয়ের জোটে গেলে কি পাবে? সম্ভবত কেবল সাধারণ সদস্য পদ পাবে, কিন্তু চেয়ারম্যান পদ বা কেন্দ্রীয় গুরুত্বপূর্ণ অবস্থান নিশ্চিত হবে না। রাজনীতি আবেগের উপর চলে না, এখানে বাস্তববাদী চিন্তাই মুখ্য। এই বাস্তবতার নিরিখে তারা সিদ্ধান্ত নেবে। যদি চরমোনাই জোটে না থাকে, তবে তাদের জন্য বরাদ্দকৃত 40 থেকে 45টি আসন অন্যদের মধ্যে বন্টন করা যাবে। এতে মামুনুল হক এবং আহমেদ আব্দুল কাদের বাচ্চুর দলকে আরও ভালোভাবে সন্তুষ্ট রাখা সম্ভব হবে। অর্থাৎ চরমোনাই চলে গেলেও পূর্ণাঙ্গ জোট কাঠামো বজায় থাকবে, কেবল একটি দলের অনুপস্থিতি দেখা যাবে। তবে চরমোনাইয়ের 3% ভোট যে জোটের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তা
অস্বীকার করার কোনো উপায় নেই। তারা জোটে থাকলে অবশ্যই ভালো হতো এবং অনেকে মনে করেন তাদের থাকা উচিত, কিন্তু শেষ পর্যন্ত তারা না থাকলেও জামায়াতের হাতে বিকল্প পরিকল্পনা রয়েছে। এহসানুল মাহবুব জুবায়েরের বক্তব্যের তাৎপর্য এখানেই নিহিত। তিনি যখন বলেছেন 2-1 দিনের মধ্যেই 11 দলীয় জোটের চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা হবে, তার মানে জামাত চরমোনাইয়ের জন্য বেশি সময় অপেক্ষা করবে না। তাদের বার্তাটি যেন স্পষ্ট, আসুন নইলে আমরা আছি, আমরাই এই জোটকে পূর্ণতা দিতে সক্ষম। সূত্র থেকে জানা যাচ্ছে জামাত একবার সংবাদ সম্মেলন স্থগিত করেছিল, কিন্তু পরের বার যখন সংবাদ সম্মেলনের তারিখ ঘোষণা করা হবে তখন তা আর স্থগিত হবে না। তখন জামাত সমঝোতা ঘোষণা করেই দেবে। এমনকি চরমোনাই যদি সেই সংবাদ সম্মেলনে উপস্থিত নাও থাকে, তারপরেও জামাত প্রথমে চরমোনাইয়ের জন্য 45টি আসন ফাঁকা রেখেই সমঝোতা ঘোষণা করবে। পরে যদি চরমোনাইয়ের পক্ষ থেকে কোনো সাড়া না আসে, তাহলে আরেকটি সংবাদ সম্মেলন করে ওই আসনগুলোর নতুন বাটোয়ারা ঘোষণা করা হবে, যা জোটের শরিকদের মধ্যে ভাগ করে দেওয়া হবে। জুবায়ের আরও উল্লেখ করেছেন, এখনও সময় আছে, 20 জানুয়ারি পর্যন্ত মনোনয়ন প্রত্যাহারের সুযোগ রয়েছে। অনেকেই আপিল করেছেন এবং এই প্রক্রিয়ার মধ্যে রয়েছেন। তিনি আশাবাদী যে 20 জানুয়ারির আগেই সব সমাধান হয়ে যাবে। তবে একই সঙ্গে তিনি এটাও স্পষ্ট করে দিয়েছেন যে 20 জানুয়ারি পর্যন্ত অপেক্ষা করা হবে না, সিদ্ধান্ত 2-1 দিনের মধ্যেই আসবে। এখানে লক্ষ্য করার মতো বিষয় হলো, চরমোনাইয়ের মুখপাত্র যখন সংবাদ সম্মেলন করে হুমকি দিচ্ছেন যে বর্তমান প্রস্তাব তারা মানতে পারেন না এবং 12 তারিখের আগে অনেক কিছুই ঘটতে পারে, সেখানে জামাত বলছে কোনো সমস্যা নেই, সব ঠিক আছে। এই আত্মবিশ্বাস কোথা থেকে আসছে? উত্তর হলো, জামায়াতের কাছে বিকল্প পরিকল্পনা আছে বলেই তারা এতটা শান্ত এবং আত্মবিশ্বাসী। তাহলে এই পুরো রাজনৈতিক আলোচনার সারমর্ম কি দাঁড়ালো? প্রথমত, চরমোনাই না থাকলেও জামায়াতের নেতৃত্বে 11 দলীয় জোট গঠিত হবে। দ্বিতীয়ত, জামায়াত পূর্ণাঙ্গ জোট করতে সক্ষম এবং তৃতীয়ত, চরমোনাইয়ের জন্য বেশি অপেক্ষা জামায়াত করবে না। আসন সমঝোতা নিয়ে 11 দলের মধ্যে আলোচনা এখনও চলছে এবং সব দলই উদার অবস্থানে রয়েছে। আগামী 2-1 দিনের মধ্যেই এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে। জামায়াতের মতো এমন আত্মবিশ্বাসী এবং আশাবাদী কথাবার্তা অন্য কোনো দল এখন পর্যন্ত বলেনি। যদি এই জোট শেষ পর্যন্ত টিকে যায় এবং সফল হয়, তবে ইতিহাসের পাতায় আমিরে জামাত এবং জামায়াতের লিয়াজো কমিটি একটি বিশেষ স্থান করে নেবে। কারণ এত উত্তেজনার মধ্যেও তারা পুরো পরিস্থিতিকে দারুণভাবে সামলে নিতে পেরেছেন। শেষ কথা হলো, পরিস্থিতি বিশ্লেষণ করে মনে হচ্ছে জামাত চরমোনাইকে বাদ দিয়েও সংবাদ সম্মেলন করার জন্য সম্পূর্ণ প্রস্তুত। তবে এটি জামাতের কোনো অফিসিয়াল বক্তব্য নয়, বরং পরিস্থিতি বিশ্লেষণ করে যে কৌশলগত ধারণা পাওয়া যাচ্ছে সেটাই। আগামী কয়েকদিনের মধ্যেই সব পরিষ্কার হয়ে যাবে এবং ততদিন পর্যন্ত রাজনৈতিক অঙ্গনে এই তীব্র সাসপেন্স চলতেই থাকবে। রাষ্ট্রকথা, ডেস্ক রিপোর্ট।